এমন একটা লোকসভা কেন্দ্র আজ আমরা ঘুরে দেখতে বেরিয়েছি, যার 7টি বিধানসভা এলাকাতেই কোথাও কম কোথাও বেশি চা বাগান। আমরা যারা কলকাতায় থাকি, এরম চমৎকার দৃশ্য দেখার জন্য বহু পয়সা খরচ করে বারবার আমরা ছুটে আসি। দেখুন কি চমৎকার পিচ ঢালা কালো রাস্তা, আর তার দুদিকে সবুজ চা বাগান। অথচ এই চা বাগানের প্রতিটি পাতাতেই কিন্তু মিশে রয়েছে শ্রমিকের ঘাম, রক্ত, পরিশ্রম, দুঃখ, কষ্ট। আর তারই পরতে পরতে রয়েছে রাজনীতি। ঠিক ধরেছেন, আজ আমরা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। এই যে কোন পাতাটা তুলতে হবে সেটা কি করে বুঝতে পারছেন? এই যে এরকম, এই যে দোপাত যে লাগে, ওই একটা পাতাতে দুটো লেগে থাকছে, মানে একটা ডাটায় দুটো লেগে থাকছে, তিনটে লেগে থাকছে, ওইগুলো তুলতে হয়। কিলো লাগে। কাজ কেমন চলছে? ভালোই চলতেছে স্যার, ভালোই চলতেছে। মজুরি ঠিক মতো হয়? ঠিক হয়, হ্যাঁ। বাচ্চারা স্কুলে যাচ্ছে? যাচ্ছে। হাসপাতাল আছে? হ্যাঁ। হাসপাতালে ডাক্তার আছে? আছে। ওষুধ দেয়? হ্যাঁ। আপনি এখানে যে পোস্টে কাজ করেন, এই পোস্টটাকে চা বাগানের পরিভাষায় কি বলে? বাগানবাবু বলে। বাগানবাবু। আপনি এখানে কি করছেন? আমি এখানে ওজন দিচ্ছি, পাতি ওজন। তো এরা তো কেউ লেখাপড়া বোঝে না, আপনি যা লিখে দিচ্ছেন তাই তো এদের। হ্যাঁ, ওরা জানে, ওদের অভ্যাস আছে। না, এই কাঁটা যা হচ্ছে তার থেকে একটু একটু কম কম। 1 কিলো ডিডাকশন করার নিয়ম, রুল এটা। এটা রুল এটা। কোথায় দীর্ঘশ্বাস? এ তো দেখছি দিব্যি কাজ চলছে, পাতা উঠছে, ঝোলা ভরছে, ওজন হচ্ছে, মহাব্যস্ত বাগানবাবু। কিন্তু এটাই কি সব? বোধহয় তা নয়। চা বাগান বুঝতে, চা বাগানের দীর্ঘশ্বাসের কারণ বুঝতে বাগানের আরও ভেতরে যেতে হবে। টি এস্টেটের পদস্থ কর্তা অনুশ্রী বলের চমৎকার আতিথেয়তা, গোটা ফ্যাক্টরি ঘুরে দেখা, আর তারপর এখন একেবারে সাহেবি কায়দায় টি টেস্টিং। চায়ের স্বাদ, চায়ের উত্তাপ। আমি কিন্তু চায়ের উত্তাপে ভোটের উত্তাপ টের পাচ্ছি। একসময় এই ট্রাক্টর করেই বাগান থেকে চা পাতা ফ্যাক্টরিতে আনা হতো। মধু চা বাগান প্রায় বছর 5 হলো বন্ধ। এই ট্রাক্টর এখন আর চলে না, এই কারখানার চাকাও এখন ঘোরে না। এটা হলো একটা টি ফ্যাক্টরির ওয়েদারিং ট্রাফ। কি করা হয়? বাগান থেকে কাঁচা চা পাতা এনে এখানে এভাবেই রাখা হয় এবং চা পাতার মধ্যে থেকে জলীয় পদার্থ বের করে নেওয়া হয়। মধু চা বাগান প্রায় 5 বছর বন্ধ। চা পাতাগুলো এখনো এভাবে পড়ে আছে, শুকনো, ধুলো, প্রাণবায়ু কবেই বেরিয়ে গেছে। আমাদের এইখানে মোটামুটি 186+ লোক মারা গিয়েছে যখন থেকে চা বাগান বন্ধ হয়েছে। মারা গিয়েছে তখন এখানে আমাদের কোনো এমএলএ আসে নেই, কোনো এমপি আসে নেই, কোনো দলের, যে কোনো দল হোক, কোনো দলের সক্রিয় লোকগুলা এখানে এসে পরিদর্শন করে নেই। এখন তো ভোট চলে এলো, এখন তো আসবে নেতারা। না, নেতারা তো আসবে, কিন্তু আমাদের এখানে আমাদের এখানকার মেয়ে ছেলেরা আমাদের সবাই বলেছে কি এবার ভোট বাইকট করো, যতক্ষণ বাগান না খুলে ততক্ষণে বাগানটাকে বাগানে ভোট হবে না।
যতক্ষণ বাগান না খুলে ততক্ষণে বাগানে ভোট হবে না। ও দিদি, দিদি আপনি এই বাগানে কাজ করতেন তো নাকি? এই বাগানের নার্স। আপনারও তো এখন হাসপাতাল বন্ধ। হ্যাঁ, হাসপাতাল বন্ধ। কি অসুবিধা আপনাদের এখন? অসুবিধা মানে কি বলবো স্যার, খেতে পারছে না, পড়তে পারছে না, বাচ্চাদেরকে পড়াইতে পারছে না, এটা তো আছে। এখানে কোথাও স্কুল আছে? আছে জুনিয়র হাই স্কুল বাংলা মিডিয়াম। আপনি এই বাগানে কাজ করতেন, মধু বাগানে? হ্যাঁ, মধুপুরের কাছে। এখন তো বাগান বন্ধ, কি করেন? এই যে হাজিরা পাজারা করে প্রতিদিন কাজ পান? প্রতিদিন তো পায় না। আপনার পরিবারের সদস্য কজন? আমাদের পরিবার আছে, 2টা ছেলে, বৌমা আছে, আর 2টা মেয়ে আছে, নাতি আছে। তো এই যে এবারে ভোট আসছে, তো নেতারা আসবে ভোট চাইতে, কি বলবেন তাদের? আমাদেরকে আগে বাগানটা খুলে খাচ্ছেন কি খাচ্ছেন? ভাত। তো আপনি তো এই বাগানে কাজ করতেন তো? কাজ করতে। তো বাগান তো বন্ধ। হ্যাঁ, বাগান বন্ধ আছে, আমাদের একদম অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে অনেক কিছু। বলুন না। একটা ছেলেকে আমি পড়াতে পারি। আপনি এখন কি করেন? আমি কি করব এখন? আমার তো কোনো কাজ বাজ নেই। দিদি কি হচ্ছে এখানে? আইসিডি সেন্টার। বাচ্চারা কোথা থেকে আসে? মানে চা বাগানের লেবার লাইনের বাচ্চারা। এই তোমরা পড়াশোনা জানো? জানো? ওই দেখি এখানে এসে বলো। কে বলতে পারে এটা কি? এটা কি? বাহ, এটা? 1 2 3 4 हाँ आता है? बोलो सुनाओ। सुनाने बोलो। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে কি স্কুল বলতে এটাই? এইটাই আমার স্কুল। क्या बात है, बढ़िया। बढ़िया में क्या है ये? এরা কি শুধু খাবার জন্য এখানে আসে না সত্যি পড়াশোনা করে? পড়াশোনাও তো অত করে না, ছোট বাচ্চা তো খেলে থাকে, ঘুরতেই থাকে, এইখানে খেলতে খেলতে তারপরে পড়াই আমি, পরে তারপরে খেলা করে তারপরে খাওয়াটা। উত্তরবঙ্গের চা শ্রমিকরা মূলত ছোট নাগপুরের আদিবাসী। বাম ট্রেড ইউনিয়ন মুভমেন্ট কার্যত শেষ। চা বলয়ের সমস্যাগুলিকে হাতিয়ার করে সেই শূন্যস্থানে আদিবাসীদের মধ্যে কিছুটা হলেও প্রভাব বিস্তার করেছে গেরুয়া শিবির। ক্ষয়রোগে ধুঁকতে ধুঁকতে বাম শ্রমিক আন্দোলন যখন মুমূর্ষু, প্রকৃতিতে কি শূন্যস্থান থাকে? থাকে না তো। বামের সেই শূন্যস্থানে অতএব এভাবেই ধীরে ধীরে রামের প্রবেশ। উত্তরবঙ্গের চা বাগানগুলির শ্রমিক মহল্লার আশেপাশে হনুমানজির এই সব মন্দির এখন তারই সিগনেচার। আমরা তো কিছু পাই স্যার, আমরা কিছু পাইতেছি। ভোটে আমরা তো ভোটে দাঁড়িয়ে থাকি না। সব চাল পায়, ডাল পায়, আমাদের পাবলিকের কিছু নাই। কে থাকবে না? কিছু থাকবে না। ওরা ভোট দাঁড়িয়ে থাকে, আমরা দাঁড়িয়ে থাকি স্যার। কে থাকে না? সব পায়, আমরা কেন পাই না? বাগান আর কটা বন্ধ, সমস্যা কিন্তু সেটা নয়। খোলা বাগানেও একাধিক সমস্যা। কোথাও অনিয়মিত মজুরি, কোথাও দীর্ঘদিন পর বাগান খোলার পরও বকেয়া ঠিক মতো না পাওয়া, হাসপাতালে ডাক্তার না থাকা, পানীয় জলের সমস্যা। সমস্যা চা বলয়ে বহু। মানে ধরুন কারোর কেটে গেছে অনেকটা, এতটা স্টিচ করতে হবে, সেটা এখানে হবে। স্টিচও কি হবে? যদি খুব বেশি যদি ডিপ হয়ে কাটে তাহলে পরে সেটা রেফার করে দেবো। ম্যালেরিয়ার যদি এখানে চিকিৎসা করতে হয় তার ওষুধ আছে এখানে আপনাদের? না, স্টক থাকে না। এটা তো হচ্ছে গিয়ে এখন যদি ধরা পড়ে সেগুলো সবসময় আপনার ব্লক প্রাইমারি হেলথ সেন্টার যেটা আছে সেখান থেকে হবে। মানে আপনার এখানে তো রক্ত পরীক্ষা করার কোনো ব্যবস্থা? না, রক্ত পরীক্ষার ব্যবস্থা। আপনি কি চা বাগানে কাজ করেন? আমি না, আমার দাদা কাজ করে। আপনাদের পরিবারে কয়জন আছে? আমরা 4 জন, দাদারা 4 জন, 8 জন। কজন কাজ করে? 1 জন। 8 জনের মধ্যে 1 জন কাজ করে? হ্যাঁ। অসুবিধা হচ্ছে? ঘর সংসার চালানো অসুবিধা হয়। আসলে বছরের পর বছর চা বাগানে জনসংখ্যা বেড়েছে, সে তুলনায় চা বাগানে কাজ বাড়েনি। কাজের খোঁজে তাই যেতে হচ্ছে এদিক ওদিক। এমনকি কোনো কোনো পরিবারের মেয়েরা পাচারও হয়ে যাচ্ছেন। বাগান তো বন্ধ এখন। হ্যাঁ। এখন কি করে চলছে? এখন কি করে টুকটাক ছেলেরা কাজ করছে, ওটা দিয়েই চলছে। ছেলেরা কি কাজ করছে? জায়গা যায়। জায়গায় কি করে? সিমেন্ট বালুর কাজ, এগুলাই তো। মানে ভুটানে গিয়ে এখন সিমেন্ট বালির কাজ করে। হ্যাঁ। তো দাদা যে মজুরি পায় তাতে আপনাদের চলে না? না। কেন?
কম আছে হাজিরি। কত হাজিরা? 168 টাকা মতো এরকম কাছাকাছি আছে। আপনারা এই যে রাজ্য সরকারের যে রেশনটা, যেটা 2 টাকা কিলো চাল, ওটা আপনারা পান তো? হ্যাঁ ওইটা পাই। ওটা নিয়মিত পাচ্ছেন? হ্যাঁ এতে তো আপনাদের সুবিধা হচ্ছে একটু। হচ্ছে সেরকমই সুবিধা। রেশন পান? হ্যাঁ রেশন পাই আমরা। বন্ধ হোক বা খোলা, চা বলয়ের মানুষের একটা বড় ভরসা রাজ্য সরকারের গণবন্টন ব্যবস্থা। 2 টাকা কিলো চাল। ভোটের সময় চা বলয়ের মানুষ তা মাথায় রাখবেন, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। বক্সা টাইগার রিজার্ভ আমার ভারী আদরের জঙ্গল। আমি জানি আপনাদেরও খুব পছন্দের জঙ্গল, কিন্তু কি জানেন, আজকাল জঙ্গলের নৈশব্দ ছাপিয়ে কানে বড় বাজছে বনবস্তির মানুষের দীর্ঘশ্বাস। একদিকে সুপ্রিম কোর্ট আর একদিকে জাতীয় পরিবেশ আদালত, তাদের দুটি নির্দেশ বনবস্তির মানুষজন মনে করছেন তারা এখন অস্তিত্বের সংকটে। এই একটু দূরেই 28 মাইল বনবস্তি। একবার আসুন না, ওদের সঙ্গে কথা বলি, ওদের কাছে শুনি কিসের কষ্ট, কিসের দীর্ঘশ্বাস, কেন অস্তিত্বের সংকট। তার কারণ এবার লোকসভা ভোটে এটা অন্যতম ইস্যু। কোথায় যাবেন তাহলে যদি উঠিয়ে দেয়? এটা তো সুস্থ হবে। আপনাদের সমস্যাটা কি এখন? সমস্যাটা আমাদের এই যে একটা মানে এই যে পেপার বাই রয়েছে, সে এখান থেকে মানে বস্তি থেকে তুলে দিবে। তো এটা উনি কিভাবে এই কথাটা তুললেন? আমরা তো বাপদাদা ঠাকুর থেকে, আমাদের জন্মকর্ম এখানে, আমরা এই জঙ্গল নিয়ে বাস করি। অভিযোগ হচ্ছে যে আপনাদের জন্য জঙ্গল খারাপ হয়ে যাচ্ছে, আর যে যে জন্তু জানোয়ার আছে তাদের অসুবিধা হচ্ছে। না না না, সব মিথ্যা কথা। ওরা ভিতর আইসে ঘুরবে, বাস ভিতর দিয়ে মাফিয়া লাগাবে, গাছ বিক্রি করবে আর চোর বানাবে ফরেস্ট ভিলেজারকে। তো এই যে ভোট আসছে, তো ভোটে আপনারা যারা ভোট চাইতে আসবে আপনাদের কাছে, তাদের কাছে আপনারা বলবেন যে আপনাদের একটা সুরাহা করে দিক। ওরা কি করবে? ওরা ভোট পাইলেই হইল, ওরা পাবলিকের পিছনে নাই। ভোটের আগে আসবে, হাত জোড় করবে, ভোটের পর থেকে ওর মুখে দেখা মুশকিল হয়ে যাবে। এরাই তো হচ্ছে লোকসভাতে যাবে, আপনার প্রতিনিধি হয়ে যাবে, আপনাদের কথা লোকসভায় গিয়ে বলবে, তবে তো হচ্ছে দিল্লির কান অবধি পৌঁছাবে। তো আপনাদেরকে তো এদেরকে বলতে হবে তো। হ্যাঁ, আমরা তো আসলে তো আমরা বলবোই আমাদের রুটি রোজগার, আমরা কোথায় যাব? এখান থেকে তুলে দিলে তারপর আমাদের জীবিকা কী হবে? আমরা এত বছর ধরে এখানে একটা রয়েছি, গ্রামে একটা স্কুল আছে, স্কুলে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে তা তারা কোথায় যাবে? যে আমরা না খেতে পেয়ে মরে যাবো। তো ভারতবর্ষে যত পার্টি নেতা, তাদের কাছে আমাদের অনুরোধ, এতদিন তো বড় লোকদের জন্য ভেবে এসছে, কর্পোরেট ব্যবসা, আমাদের জন্য কিছুটা অন্য ভাবে। যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে তারা কী হবে? তারা কোথায় যাবে? দেশের শীর্ষ আদালত আপাতত নিজের নির্দেশের ওপর নিজেই স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু তাতেও আশঙ্কা কাটছে না বনবস্তির, আশঙ্কা কাটছে না বনবস্তির মানুষদের। তারা স্থায়ী সমাধান চাইছেন, তারা চাইছেন অরণ্যের অধিকার। শুনেন, কাজ কাম সব বন্ধ করে দিয়েছে, বোল্ডার বন্ধ করে দিয়েছে, খালি বলে কোর্টের থেকে নোটিশ উঠো, কোর্টের থেকে নোটিশে উঠো। কেন উঠবো আমরা? কিছু বলেন, কোথায় যাবো আমরা? এইসব কোন কথা হলো? दिक्कत क्या है? अभी तो यहाँ से उठने के लिए बोल रहे हैं, हम लोग कहाँ जाएंगे? अभी कब से हम लोग यहीं पे बैठे। এই যে ভোট আসছে, তো নেতাদেরকে বলবেন। হ্যাঁ বলবো যে আমরা ভোট এখন আমাদের কাকে দিব? আমরা ভোট আমাদেরকে উঠিয়ে দিচ্ছে এখান থেকে, কিন্তু পূর্বপুরুষ এখানে, আজকে আমাদের উঠাই দিবে, তাহলে আমরা কোথায় যাব? বনবস্তির আশঙ্কা কাটছে না, তার কারণ একটাই, বনবস্তির মানুষই মনে করছেন ভোটের বাজারে তাদের কদর খুব একটা নেই। কারণ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটার হিসেবই যদি ধরা হয়, তাহলে বড়জোর 55টা বনবস্তি আর জনসংখ্যা মেরে কেটে লাখখানেক। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের রাজা ভাত খাওয়া নামটা ভীষণ পরিচিত আমাদের কাছে। সেই রাজা ভাত খাওয়ার বনবস্তিগুলোতে ঘুরতে ঘুরতে বনবস্তির মানুষদের
দুঃখ কষ্টের কথা শুনতে শুনতে, তাদের আশঙ্কার কথা, তাদের অস্তিত্বের সংকটের কথা শুনতে শুনতে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চের আহ্বায়ক লাল সিং ভুজেলের বাড়ি। একবার দেখে নি লাল সিং কি বলছেন। আপনারা অস্তিত্বের সংকটে এই ভোটটাকে আপনারা কিভাবে কাজে লাগাতে চাইছেন? আমাদেরকে নিজের ভিটামাটি ছেড়ে চলে যেতে হচ্ছে, তো এই সময় আমরা চাইছি যে মেন স্ট্রিম পার্টিগুলো এই ব্যাপারে কিছু কথা বলুক, কিন্তু এখন পর্যন্ত কেউই কথা বলছে না। কেন কথা বলছে না বলে মনে হচ্ছে আপনার? আমাদের লোক সংখ্যা কম, ভোটার কম, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে বনবস্তি, ছোট ছোট গ্রাম, তো ওদের জন্য এই বিশেষ করে লোকসভা ইলেকশনে সেরকম ফ্যাক্টর আমরা থাকি না। কিভাবে এই সংসদীয় রাজনীতিটাকে আপনারা আপনাদের পক্ষে কাজে লাগাতে পারেন? কোথাও লেখা নেই যে সেটেলমেন্ট হয়নি, যার ফরেস্ট রাইট অ্যাক্ট পায়নি, অ্যাক্ট অনুসারে সেই পাট্টা পায়নি, তাকে এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে, এমন জায়গা কিন্তু কোথাও ফরেস্ট রাইট অ্যাক্টে লেখা নেই। তো এখতিয়ার নিয়েও আমরা প্রশ্ন তুলব, কোর্টে যাব। ঠিক 100 মিটার দূরে এখান থেকে জয়ন্তী নদী, তার পেছনে জয়ন্তী পাহাড়, তার ঠিক পিছনে ভুটান পাহাড়, আর তার থেকে কার্যত ঢিল ছোড়া দূরত্বে এখানে এভাবেই একের পর এক বন্ধ ব্লু হোমস্টে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের জন্য। আমাদেরকে বলেছিল যে হোমস্টে করুন, ব্লু হোমস্টেতে আমরা টুরিস্ট পাঠাবো। তো এখন তো বুঝতেছি না যে কেন যে বন্ধ হয়ে আছে, এখন টুরিস্টও পাঠাচ্ছে না। আমাদের এখানে কোনো রুটি রোজগার কোনো ব্যবস্থা নাই, শুধু একটাই হোমস্টে, কোনো ফরেস্টে কোনো কাজ নাই, কোনো কর্ম নাই। এই যে খেতি করি, এগুলো সব হাতি জানোয়ার ধ্বংস করে খেয়ে ফেলে দেয়। আমরা এখন জল শুকানো মাছের মতো হয়ে গেছি। বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া 28 মাইল বনবস্তির এইসব হোমস্টেগুলো একসময় গম গম করত পর্যটকদের ভিড়ে। তার কারণ সামনেই বক্সা পাহাড় আর ঠিক পেছনেই জঙ্গল। কিন্তু জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের পর সব এখন বন্ধ। 28 মাইল বনবস্তির প্রত্যেকটা হোমস্টের এখন এই হাল, চুপচাপ, নিস্তব্ধ, ভুতুরে। শুধুমাত্র বেসরকারি হোমস্টেগুলিই নয়, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের ফলে জয়ন্তীতে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের এই কটেজগুলিও এখন বন্ধ। এই হোমস্টে বন্ধ হয়ে যাওয়াটা কি আপনাদের এখানে ভোটের একটা ইস্যু? অবশ্যই ইস্যু, এবং তার সাথে সাথে কর্মকাজগুলো মানুষের যেগুলো বন্ধ করে দেওয়া হলো, এই সমস্ত কিন্তু ভোটে একটা ফ্যাক্টর আনবেই। এই যে আমি দেখছি যে আপনি ঝাঁট দিচ্ছেন, ঝাঁট দিয়ে সব ড্রেনের ধারে জড়ো করছেন, কেন? ফেলবেন কোথায় এগুলো? এগুলো এখন কোথায় ফেলাবে আমি কি করে বলবো? আলিপুরদুয়ার সার্কিট হাউস আমার পিছনেই, আর তার সামনের ছবিটা একবার দেখুন। আমি এখানে হাঁটতে হাঁটতে থমকে গেছি। 7 সকালে আলিপুরদুয়ার পুরসভার সাফাই কর্মী চম্পা বাঁশফোর আমাদের জানিয়ে দিলেন এ শহরে ভোটের ইস্যুটা আসলে কি। এত বড় একটা শহর, অথচ এখানে কোনো ডাম্পিং গ্রাউন্ডই নেই। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে? আলিপুরদুয়ার পুরসভার কাছে তার কোনো উত্তরও নেই। আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল। বনবস্তির মানুষ যেমন অরণ্যের অধিকার চাইছেন, আলিপুরদুয়ারের মানুষও তেমন সবুজের অধিকার চাইছেন, এই মাঠের অধিকার চাইছেন। কি দাদা, মর্নিং ওয়াক করে ক্লান্ত? এই বসে আছি মর্নিং ওয়াক করে সকালবেলা এসে। কি আড্ডা চলছে? ভোট নিয়ে আড্ডা তো এখন একটাই আড্ডা। স্পেসিফিক্যালি কি ইস্যু আপনাদের কাছে ভোটে? সবাই আমরা দেখেছি 2014-তে এর আগের লোকসভায় ভোটে কিন্তু জাতীয় ইস্যুর জন্যই কিন্তু একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তার 5 বছর পরে এবার যখন ভোট আসছে, সেই তার পুনর্মূল্যায়ন হবে, পর্যালোচনা হবে। তারা যেসব আশ্বাস দিয়েছিলেন সেগুলো নিয়ে কতটা আমরা এগিয়েছি না পিছিয়েছি, সমস্ত এগিয়েছি না পিছিয়েছি। অস্থির পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হয়েছে, কখনো এনআরসি নিয়ে,
কখনো সন্ত্রাস নিয়ে। সন্ত্রাস, এনআরসি এর বাইরে কোনো ইস্যু নেই আলিপুরদুয়ার মানুষের? না, অবশ্যই পৌরসভা ভোট থেকে শুরু করে লোকসভা ভোটে আলিপুরদুয়ারে একই রেকর্ড বাজিয়ে যায় প্রত্যেকটি রাজনৈতিক দল, কিন্তু এখনো পর্যন্ত আলিপুরদুয়ারে আপনি যেখানে কি রেকর্ড বাজিয়ে যায়? যে ডাম্পিং গ্রাউন্ড করবো, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, কিন্তু এখনো কোনো সরকার এসে কিন্তু আলিপুরদুয়ারের ডাম্পিং গ্রাউন্ড, আলিপুরদুয়ারের আবর্জনা সমস্যা কিন্তু মেটাতে পারে। এই জন্য কি রাস্তা যেখানে তাকাচ্ছি সেখানে এরকম আবর্জনা পড়ে আছে গোটা শহরে? তারপরে বর্ষাকালে প্রচুর পরিমাণে জল জমে যায়, বন্যা মারাত্মক পরিস্থিতি আমাদের এখানটায়। দেখেন, আমরা তো বয়স কম আমাদের হলো না, 3টা ইস্যুর উপরে আলিপুরদুয়ারে কিন্তু প্রতিটা রাজনৈতিক দলই ভোট করে। কি 3টে ইস্যু? একদম 1, 2, 3। একটা হচ্ছে আবর্জনা ডাম্পিং গ্রাউন্ড মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, একটা হচ্ছে পানীয় জল, একটা হচ্ছে নিকাশি ব্যবস্থা। আমরা বরাবর দেখছি 3টার ইস্যুর উপরে তারা ইলেকশন করে, ম্যানিফেস্টো থাকে, প্রত্যেকটা দলের ম্যানিফেস্টো থাকে এই 3টা ইস্যু। প্যারেড গ্রাউন্ড ইস্যুটা কি? প্যারেড গ্রাউন্ড ইস্যুটা বর্তমান যে পৌরসভা বা আমাদের স্থানীয় প্রশাসন যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে একটা স্টেডিয়াম তৈরি। ভালোই তো, স্টেডিয়ামটা অবশ্যই ভালো, কিন্তু আমরা স্টেডিয়াম আলিপুরদুয়ারে চাই, পাশাপাশি এটাও চাই শহরের সবুজও বেঁচে থাকুক আর কি। সবুজের অধিকার না সুস্বাস্থ্যের অধিকার? স্টেডিয়াম চাই না সবুজ চাই? না, স্টেডিয়ামও চাই, সবুজও চাই, একটা বিকল্প জায়গাও দেখা উচিত, এবং যদি একান্তই না, এখানে হবে না স্টেডিয়াম? না, এখানে হতেই পারে যদি তবে সরকারের উচিত বিকল্প জায়গার ব্যবস্থা করা। বর্ডার সমস্যাটা আপনাদেরকে কিভাবে ভোগাচ্ছে? সমস্ত কিছু হচ্ছে, বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তারপরেও বাংলাদেশের সাথে আমরা বসে এই বর্ডারটা সিল করতে পারছি না। এটা অন্যতম একটা ইস্যু। এটা সমস্যা কি? সমস্যা হচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, ইনফিল্ট্রেশন হচ্ছে, মাইগ্রেশন হচ্ছে। অরিজিনালি যারা আলিপুরদুয়ার ডুয়ার্সবাসী তাদের সংখ্যাটা কমে যাচ্ছে। কিন্তু এই লোকসভা কেন্দ্রের আনাচে কানাচে কান পাতলেই একটা অঙ্কের কথা, একটা পরিসংখ্যানের কথা খুব শোনা যাচ্ছে। 2016 সালের বিধানসভা ভোটের যে লোকসভা ওয়ারি ফল, তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস একাই পেয়েছিল প্রায় 38% ভোট, বামেরা কংগ্রেসের সঙ্গে জোট করে পেয়েছিল 33.5% ভোট, আর বিজেপি প্রায় 23% ভোট পেয়েছিল। এই এলাকায় কান পাতলে পরে শোনা যাচ্ছে বামেদের পক্ষে এবার এই ভোটটা ধরে রাখাটা খুব কঠিন কাজ। ফলে বামেদের ভোটের একটা বড় অংশ এবার যেদিকে যাবে আলিপুরদুয়ারও সেদিকেই যাবে, এমনটাই মনে করছে এলাকার মানুষ। আলিপুরদুয়ার থেকে ক্যামেরায় পার্থ পালের সঙ্গে তপন দেব এবং ধ্রুবজ্যোতি প্রামাণিক, জি 24 ঘন্টা।